বিচার এবং নির্বাচন আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি তারা আজ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সার্জিস আলম বলেছেন যে বিচারের আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না। শেখ হাসিনার বিচার দৃশ্যমান বিচার তারা দেখতে চায়। বিচার প্রক্রিয়া এবং নির্বাচন দুটি আলাদা প্রক্রিয়া চলবে নাকি একই সঙ্গে চলবে? ধন্যবাদ। যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং সহ-আলোচকদেরও অভিনন্দন। দেখেন, আমাদের মূল পয়েন্ট হলো অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য আমরা তৈরি করেছি সে ঐক্যকে রক্ষা করা। এখন কথা হলো এই ঐক্য রক্ষা হবে কি নির্বাচন এবং সংস্কারের মধ্যে বিতর্ক করলে, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাইলে, নাকি আপনার এমন একটা ভাষায় আমাদের কথা বলতে হবে যে ভাষায় কথা বললে এই অভ্যুত্থানের আগে যে ঐক্যটা আমাদের অটুট ছিল সেই ঐক্যটা সমস্ত দলগুলোর মধ্যে, এখন তারাও একটা দল, নতুন আত্মপ্রকাশ করা দল এবং অন্যান্য যে দল আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লম্বা সময় ধরে যারা আন্দোলন করতেছিল সেই সমস্ত দলগুলোর যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থা যদি না তৈরি হয় তাহলে তো আপনি নির্বাচন কেন, আপনি এখন যে অরাজকতা, দুরবস্থা, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, সিন্ডিকেট, আপনার ঘুষ বাণিজ্য সবই তো আগের মতো রয়ে গেছে। তো ফলে এই টোটাল অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার যেটা দরকার ঐক্য। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এখন সেই ঐক্যের ক্ষেত্রে এক অংশ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাইকে যদি আমরা একদিকে বলি আর ফ্যাসিবাদ যদি আরেকদিকে ধরি, তাহলে যে অংশটা ফ্যাসিবাদ বিরোধী আপনার আন্দোলনের অংশ, তারা আপনাদের কলিগ বা শরিক দল, সেই সামাজিক সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, সমস্ত শক্তিকে যদি আমরা একদিকে রাখি তাহলে তাদের চাওয়ার মধ্যে একটা ঐক্য আমাদের খুঁজে বের করতে হবে। এখন সেই চাওয়ার ক্ষেত্রে বড় দলগুলো চাচ্ছে যে দ্রুত নির্বাচন দিলেই এই যে অরাজকতা, এই অবস্থার অবসান হবে। সেক্ষেত্রে নতুন গঠিত হওয়া এই দলের কয়েকজনের বক্তব্য এবং জামাত ইসলামের বক্তব্যও মাঝে মাঝে, জামাত ইসলাম দুই ধরনের বক্তব্যই দেয়, কখনো কখনো তারা নির্বাচনের ব্যাপারে গুরুত্ব দেয়, আবার কখনো কখনো বলে যে না, নির্বাচন আপনার যখন সরকার চায় তখন সরকারের যৌক্তিক সময় মতো দিলেই হবে। তো এই যে আপনার দুই ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থানটা মূলত এখনকার যে রাজনৈতিক অনৈক্য, এই ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন আপনার অংশের মধ্যে এই অনৈক্যের একটা প্রধান কারণ। সেই অনৈক্যের কারণের ক্ষেত্রে সার্জিস আলম যেই ভাষায় কথাটি বললেন, আমি মনে করি এই কথাটি আর অন্যভাবেও বলা যেত। যে ওনার কথাটা হলো যেন শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগে যেন আমরা নির্বাচনের কথা কেউ ভুলে উচ্চারণ না করি, পুনরুক্তি না করি। দেখেন, এই ভাষায় আপনি কথা বলতে পারেন না। জনগণ কি চাবে না চাবে ইউ ক্যান নট ডিটেক্ট ইট, আপনি যত বড় নেতাই হন। এইভাবে হাসিনার আমলের লোকজন কথা বলতো। অভ্যুত্থানের পরে দেখেন, একটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের বুঝতে হবে, অভ্যুত্থানের পরে যেই শক্তিটার প্রতি জনগণ সবচেয়ে আস্থা রাখে, যাদের আচরণটা হয় মধ্যপন্থা, নরম, ইনক্লুসিভ, যারা সবাইকে ধারণ করে। এখন যারা নির্বাচন চান, যারা মনে করেন যে গণতান্ত্রিক, এখন আপনি একটা বড় কথা আমি বলি, দেখেন আপনি তো ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি আন্দোলন করে একটি গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র গঠন করবেন, তাই না? তো গণতান্ত্রিক রাষ্ট্র গঠন কি আপনি নির্বাচন ছাড়া করবেন? জনগণের ভোটাধিকার আপনার প্রয়োগ করার সুযোগ না দিয়ে করবেন? যদি না দিয়ে করার কোনো অপশন থাকে সেটা আপনাকে বলতে হবে। কিন্তু নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করলে জনগণ কনভিন্স হবে না। হয়তো যদি এই 7 মাসের পারফরমেন্স আপনার এমন জায়গায় যাইতো যে জনগণ একটা রেডিমেড সেবা পাচ্ছে, জনগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রিটমেন্ট পাচ্ছে, আচরণ পাচ্ছে সরকারের কাছ থেকে, এবং সরকারকে তার আস্থায় রাখতে পারছে, তখন আপনি বলতে পারতেন এই কথাটা, এটা মেক সেন্স করতো। কিন্তু আমি মনে করি এই ধরনের কথা তাদের রাজনীতির জন্যই ক্ষতির কারণ হচ্ছে। সেক্ষেত্রে আপনার সংস্কার কে না চায়? সংস্কার তো না, অভ্যুত্থানের পরে রাষ্ট্রের পুনর্গঠন দরকার, সংস্কারে কিছুই হবে না। সংস্কার আমরা এই 111 সরকারের সময় দেখছি সংস্কারের কথা। আপনার চারদিকে যে ফ্যাসিবাদের আওয়ামীময় কাঠামো, এই কাঠামো থেকে তো এই রাজনৈতিক দলগুলো বের হইতে হবে, এই নাগরিক পার্টিকে বের হইতে হবে, বিএনপিকে বের হইতে হবে, জামাতকে বের হইতে হবে। ফলে রাজনীতি বিকাশের এই যে একটা সুবর্ণ সুযোগ রাজনৈতিক শক্তিগুলোর জন্য তৈরি হয়েছে, সেই সুযোগটা তো আপনি ঐক্য বিনষ্ট হয় এরকম পজিশন নিলে এবং ঔদ্ধত্যপূর্ণ বা জনগণকে ডিটেক্ট করা নির্দেশনামূলক টোনে আপনি কথা বলতে পারেন না। আরেকটি বিষয় আপনার সঙ্গে আমি যোগ করতে চাই, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির মতো একটি বড় দলকে পাশে রেখে কোনো কিছু করা, সেটি আসলে সম্ভব কিনা? বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ বলেন বা অন্য যে কোনো প্রক্রিয়ায়
বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপিকে পাশে রেখে বা একটু সাইড লাইনে রেখে কোনো কিছু করা এই মুহূর্তে আসলে সম্ভব কিনা? বিএনপিকে প্রথমত আমাদের বুঝতে হবে, দেখেন বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, নির্বাচন ছাড়া, জনগণের ভোটাধিকার ছাড়া তাদের ক্ষমতায় যাওয়ার আর কোনো অপশন নেই। দেখেন এই অভ্যুত্থানের পরে কিন্তু জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং জাতীয় সরকারের প্রস্তাব দিলে এই আপনার ছাত্ররা কি সরকার গঠন করতো? কয় অংশ থাকতো? ছাত্রদের কয়টা অংশ, কতজন থাকতো সরকারে? বেশিরভাগই জামাত বিএনপি থেকে থাকতো, জামাত ছোট পার্টি সেই তুলনায়, মানে ভোটের হিসাবে, হ্যাঁ, তো বিএনপি থেকেই বেশি থাকতো। কিন্তু বিএনপি তো গেল না সেদিকে। বিএনপি কেন গেল না? বিএনপি মনে করে যে এই ধরনের বিপ্লবী বা অভ্যুত্থানের বা অগণতান্ত্রিক যে ধরনের প্রক্রিয়া আছে সেইটা যতটাই ন্যায্য হোক না কেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকারী বিপ্লবী পন্থায় উৎখাত করে স্বৈরাচারকে উৎখাত করে যতই বৈধতা তৈরি হোক না কেন, সেটা তার রাজনৈতিক লাইন না, সেটা তার মতাদর্শিক অবস্থান। এখন এই মতাদর্শিক অবস্থানটাকে দুর্বলতা মনে করা ঠিক হবে না, কারণ হলো তার হিউজ জনগোষ্ঠী আছে, তার হিউজ সমর্থন আছে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতি বিকাশের একটা সুবর্ণ সুযোগ, যেটা আগে বললাম, সেখানে বিএনপির যে মধ্যপন্থা, বিএনপির যে একটা মূল্যবোধ ভিত্তিক সমস্ত মতাদর্শের মানুষকে সাথে নিয়ে একটি দল করার যে প্রবণতা, জিয়া রহমানের যে আপনার আদর্শ বহুদলীয় যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ধরেন বিএনপি মাঝে মাঝে ফেল করে। কারণ কি? অনেক দুষ্টর লোক, এই দেখেন প্রায় 3,000 3,500 লোককে তার বহিষ্কার করতেছে 6 মাসে, হ্যাঁ, চাঁদাবাজ টাদাবাজ এগুলি সে বন্ধ করতে পারে, পার্টি হাইকমান্ড কিন্তু চায়। তো ফলে বিএনপির জন্য এটা যেমন চ্যালেঞ্জ, অন্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বিএনপিকে আপনি যদি, বিএনপি এখনও পর্যন্ত বলতেছে অভ্যুত্থানের শক্তি ঐক্যবদ্ধ রাখতে, এবং খালেদা জিয়ার সেদিনের যে অল্প একটু ভাষণ সেটাও যদি আপনি শোনেন, উনি কিন্তু কখনোই তার দলের ক্রেডিট, তার দল এই দিকে কথা বলতেছে না, দেশকেন্দ্রিক একটা কথা বলতেছে, হ্যাঁ, এবং বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে, যে সবার আগে বাংলাদেশ, এটাকে প্রাধান্য দিয়ে যে রাজনীতিটা, এটাই তো অভ্যুত্থানের পরের রাজনীতি হওয়ার কথা, তাই না? সেই রাজনীতিতে এখনও বিএনপির, হ্যাঁ, আপনার নেতাদের মুখে সেই কথাটা আছে। এখন আপনি যদি তাকে সাইড লাইনে বাইপাস করে করার চেষ্টা করেন, বিএনপি ডে বাই ডে হার্ডলাইনে যাবে। ডে বাই ডে হার্ডলাইনে গেলে এখনও যে অবস্থাটা আছে, যে অস্থিরতা, এটা 100 গুণ বেড়ে যাবে, হ্যাঁ, তখন সমাজে একটা টোটাল কেওয়াটিক অবস্থা তৈরি হবে। এই জন্য আমি বারবার বলতেছি, দেখেন অভ্যুত্থানের শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। এখন রাজনীতিটা আওয়ামী পতনের পরে রাজনীতি আওয়ামী মডেলে করবেন কেন? আপনার একটা দল একটা বললো, আপনার 100% তার বিরোধিতাই করতে হবে, এই রাজনীতি এখন চলবে না। এখন হলো প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাকশনারি পলিটিক্স চলবে না, এখন হলো গঠনমূলক রাজনীতি। আপনিও বলতেছেন একটা সাংবিধানিক সভার কথা, তাই না? বিএনপিও দ্বিকক্ষ পার্লামেন্টের কথা বলতেছে, তাহলে দ্বিকক্ষ পার্লামেন্টে সে কি চাচ্ছে আর আপনি কি চাচ্ছেন? ওকে লেটস ডায়লগ, হ্যাঁ। এখন আপনি সংবিধান সভা চাচ্ছেন মানেই আপনি একটা, হ্যাঁ, রাজনীতি বুঝেন না, আপনি একটা উশৃঙ্খল, আপনার 100% বিরোধিতা করতে হবে আমার, হ্যাঁ, এই অ্যাপ্রোচ যেমন ঠিক না। আবার আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে যাচ্ছেন না, আপনার এটা করতে যাওয়া যাবে না, আপনাকে আমি আস্থায় রাখতে পারবো না, হ্যাঁ, আপনার 100% বিরোধিতা করবো, এটাও ঠিক না। ফলে আপনার একটা গঠনমূলক জায়গায় আসতে হবে, এই শক্তিগুলোর একটা ঐক্যবদ্ধ অবস্থান লাগবে। আপনি যেই সরকার গঠন করুক, এখন দেখেন বাংলাদেশে এখন অবস্থা খুবই ভালো আমি বলবো, কারণ হলো আসল সমস্যা শুরু হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে, হ্যাঁ। কারণ হলো কি, এই যে ফ্যাসিস্টিক আপনার মডেলটা এবং এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো তো অটুট আছে, তাই না? এগুলো আপনাকে শান্তিতে থাকতে দিবে না। ফলে আমি মনে করি অভ্যুত্থানের শক্তি হিসেবে সমস্ত ছাত্র জনতার বিপ্লব অভ্যুত্থান বলি না আমরা, এই ছাত্রদের পার্টি, বিএনপি, জামাত, সবাইকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে দেশকে পরিচালনা করার একটা আমি